অকল্যান্ডে বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় টি-20তে বৃষ্টির বাগড়া। ইনজুরির কারণে মাহমুদুল্লাহর জায়গায় নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভার্চুয়াল উদ্বোধন। শুরু হয়েছে পদকের লড়াই। Position as it comes sailing across, and Bardi sends it across, and Pandev puts it home, and sensationally. এবং বাছাই পর্বে বড় অঘটনের শিকার জার্মানি। মেসিডোনিয়ার কাছে হারল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রত্যাশিত জয় ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তানজিলা খান মেম। নিউজিল্যান্ডের কাছে টি-20 সিরিজে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। অকল্যান্ডে শেষ টি-20 জয়ের আশায় টাইগাররা, কিন্তু বৃষ্টির বাগড়ায় খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আজকের ম্যাচের নানা দিক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। হ্যাঁ, আপনাকে স্বাগত আমাদের খেলার সময়। ধন্যবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ডের টি-20 সিরিজের খবর। অকল্যান্ডের বৃষ্টির বাগড়ায় এখনও মাঠে বল গড়ায়নি, যে কারণে বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় টি-20 ম্যাচ নির্ধারিত সময়ে টস এখনও হয়নি। বাংলাদেশ সময়ে বেলা 11:30টায় টস হবার কথা ছিল, কিন্তু অকল্যান্ডের আকাশ ভেঙে সকাল থেকে বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ে টস হয়নি। কিছুক্ষণ আগে বৃষ্টি থামলে উইকেট থেকে কভার সরানো হয়, কিন্তু আবারও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মাঠ ও উইকেট কভারে ঢেকে রাখা হয়েছে। এদিকে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরিতে পড়ায় তার জায়গায় বাংলাদেশ দলকে এ ম্যাচের নেতৃত্ব দেবেন লিটন দাস। সেক্ষেত্রে একাদশের সুযোগ পেতে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক সৈকত। গেল প্রায় 14 বছরে এই প্রথম পঞ্চপাণ্ডবকে ছাড়া মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। হ্যাঁ, এই যে অকল্যান্ডের বৃষ্টির একটা হামলা, এই হামলাটা কি প্রত্যাশিত ছিল? বৃষ্টি তো এখন কিছু করার নেই, এটা ওয়েদার ফোরকাস্টে ছিল, রেনের একটা সম্ভাবনা ছিল, সেখান থেকে বৃষ্টি হচ্ছে। আশা করি খেলা হবে, বাট এখন ওয়েট করতে হবে, কিছু করার নেই। ম্যাচের নির্ধারিত সময়ের 1 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি কার্টেল ওভারে খেলা গড়াতে পারে কিনা? যদি টাইমের মধ্যে থাকে, ওই টাইমের মধ্যে যদি তাদের কার্টেল ওভার হওয়া সম্ভব, তাহলে হবে। অ্যাটলিস্ট 8 ওভার হলেও খেলা হবে। আচ্ছা, তাহলে যদি কার্টেল ওভারে হয়, অন্তত পক্ষে 8 ওভারে খেলাটা হওয়া উচিত বলে আপনি মনে করছেন? যদি একটু বলতে হয় যে এই 14 বছর পর পঞ্চপাণ্ডবকে ছাড়া বাংলাদেশ খেলছে, তো এই বিষয়টা আসলে আপনাকে আপনি কিভাবে দেখছেন? মুশফিক নেই, মাশরাফি নেই। আমি এটা খুব পজিটিভভাবে দেখছি, বিকজ একটা সময় তো আমাদের এই পঞ্চপাণ্ডব ছাড়াই খেলতে হবে। সো আমাদের এখন থেকে মেন্টালি, ফিজিক্যালি সব দিক দিয়ে প্রিপেয়ার থাকতে হবে যে ওদের বাদ দিয়ে যখন আমাদের টিম, বাংলাদেশ টিম খেলবে, কেমন খেলবে। আমার মনে হয় এটাই স্টার্টিং। এখান থেকে যদি আজকে খেলাটা হলো তাহলে খুব ভালো হতো। এখনও সময় আছে, তাহলে বোঝা যাবে আমাদের স্ট্রেংথ কত দূর, আমরা কী ক্রিকেট নিয়ে আগাতে হবে, এগুলো সব একটা অ্যানালিসিস তৈরি করা যাবে। সো আমার মনে হয় যে এটা একটা পজিটিভ দিক আছে, যে তাদের 5 জন বাদে আমরা যে ক্রিকেট খেলতে পারি, বা আমাদের যে ভালো প্লেয়ার আসছে সামনে, সেগুলোর একটা দিক নির্দেশনা তৈরি হবে। কিন্তু এক্ষেত্রে নতুনদের ওপর যারা খেলবে তাদের উপর কতটা চাপ পড়বে বলে মনে করছেন? না, আপনার তো একটা দিন আসতেই হবে, নতুনদের তো খেলেই আসতে হবে। সো এটা চাপ, যদি যারা মনে করবে চাপ, তাদের জন্য তারা তো আর আগাতে পারবে না। তো যারা চান্স পাবে, তারা সেটা সুযোগটা যাতে কাজে লাগাতে পারে, সেটা তাদের উপর নির্ভর করে। এবং যারা চান্স পান তারা নিশ্চয়ই ক্যাপেবল, না পেলে তো ক্যাপেবল না থাকলে তো টিমে চান্স পেতেন না। সো আমার মনে হয় যে এই সুযোগটা তাদের কাজে লাগানো উচিত। এখান থেকে কি যে বাংলাদেশের নতুন একটা অধ্যায় শুরু হলো কিনা, এই যে পঞ্চপাণ্ডবটা নেই, সেক্ষেত্রে নতুনরা সুযোগ পাচ্ছে, এটা কি মনে করেন? এটা অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য অবশ্যই একটা ইতিবাচক দিক। এবং আমি মনে করি যে আপনার যদি এই একটা সময় তো তাদের বাদে খেলতেই হবে। সো আমাদের এখন থেকে যদি আমরা এরকম বাংলাদেশ টিম প্ল্যান করি, কয়েকটা খেলা যদি আমরা সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে যদি করি, তাহলে আমাদের ফিউচারটা চিন্তা করা যাবে যে আমরা কীভাবে আগাবো। তো আমার মনে হয় যে এটা যদি আজকে খেলা হতো, তাহলে একটা নির্দেশনা পাওয়া যেত যে আমাদের পঞ্চপাণ্ডব বাদে আমরা কীভাবে ক্রিকেট খেলছি, আমাদের প্লেয়াররা কেমন খেলছে, তাদের ক্যাপেবল কেমন, তারা কীভাবে টিমটাকে গুছাচ্ছে, সেগুলো সব কিছু একটা সিনারি তৈরি হতো। সো আমার মনে হয় যে এটা একটা পজিটিভ দিক, এবং এই চিন্তা করে আগাতে হবে যে তাদের বাদ দিয়ে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ টিম তৈরি করতে হবে। আচ্ছা, মাহমুদুল্লাহ রিয়াদ নেই, মুশফিকও ইনজুরিতে
মাঠে নামতে পারছে না। তো সেক্ষেত্রে এই যে ম্যাচে লিটনেরও পারফরমেন্স কিন্তু আমরা খুব একটা ভালো দেখিনি। তো তাকে অধিনায়কত্বটা দেয়াটা কি যুক্তিযুক্ত বলে মনে করেন? এখন আসলে আপনি দেখেন আপনার ওইখানে বাংলাদেশ টিমের যারা অফিসিয়াল আছেন, টিম ম্যানেজমেন্ট আছেন, কোচ আছে, সবাই মিলে ডিসিশন নিয়েছেন। তো আমার মনে হয় যে লিটন ক্যাপেবল, তার খেলা হয়তো ফর্ম একটু খারাপ যাচ্ছে, বাট সে হি ইজ ক্যাপেবল ফর দ্য ক্যাপ্টেন্সি, আমার কাছে মনে হয়। তো সব কিছুই মানে নির্ভর করছিল আজকে খেলাটা হলে, তাহলে আপনার এই যে কোশ্চেনগুলি সেগুলো বের হয়ে আসতো যে ক্যাপ্টেন্সি কি ও ক্যাপেবল কি না। তো এটা খেলার উপর ডিপেন্ড করছে। আমার মনে হয় যে হ্যাঁ সে ক্যাপেবল, এবং আমার মনে হয় সে আজকে খেলা হলে ভালো পারফর্মও করতো। আচ্ছা, নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত 31টি ম্যাচ হয়েছে, আমরা কখনোই জিততে পারি না। তো ওখানে গেলে আসলে আমাদের কি হয়, কোন কারণটাতে মূলত আমাদের জেতার প্রথমত মনে রাখতে হবে নিউজিল্যান্ড কন্ডিশনে কিন্তু মোটামুটি সব টিমই মানে টাফ জেতায়। আপনি যদি দেখেন লাস্ট টি20 ওরা যেটা 4টা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে, অস্ট্রেলিয়ার সাথে খেলেছে এবং বাংলাদেশের সবগুলি সিরিজে কিন্তু তারা জয়ী হয়েছে। তো আমার মনে হয় যে নিউজিল্যান্ডে যে কিন্তু এত সহজ না জিতাটা। এবং আমাদের যে কন্ডিশনে আমাদের কন্ডিশনে যে ক্রিকেট খেলি, আমরা যাদের সাথে খেলি সেসব কন্ডিশনে নিউজিল্যান্ড কন্ডিশন কিন্তু সেরকম না। আমরা নিউজিল্যান্ড যাচ্ছি প্রায় দেখা যাচ্ছে 3 বছর 4 বছর 2 বছর পর পর। সো এটা যদি ঘন ঘন একটা টুর্নামেন্ট হতো, 1 বছর পর পর বা 6 মাস পরে যে আরেকটা সিরিজ খেলতো, তাহলে কিন্তু দেখতেন যে এই জেতার সংখ্যাটা বাড়তো। হঠাৎ করে যে নিউজিল্যান্ড 2 বছর পর 1 বছর যে পরে যে খেলাটা আসলে আমার কাছে মনে হয় যে একটু টাফ হয়ে ওঠে, বিকজ আমাদের দেশের উইকেট, আমাদের দেশের কালচার সম্পূর্ণ ডিফারেন্ট। তো ওইখানে যে জিততে হলে আসলে আমাদের দেশের যে ঘরোয়া ক্রিকেট হয় সেখানে কিছু স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, উইকেটটা ভালো করতে হবে। তো উইকেট এখন ভালো হচ্ছে, সামনে আরও ভালো হবে। এইগুলো জায়গায় যখন তৈরি হবে তখন আস্তে আস্তে আমার মনে হয় যে তখন নিউজিল্যান্ডে যে জিতা সম্ভব হবে। বাট আমার মনে হয় যে নিউজিল্যান্ডে বেশি বেশি ঘন ঘন খেললে আমাদের এই জিতার সংখ্যাটা মানে এখনো পর্যন্ত জিততে পারিনি, বাট তখন জিতার একটা চান্সেস তৈরি হবে। অনেকেই বলছে যে আবহাওয়া নাকি একটা বড় ফ্যাক্ট, এটা আসলে কতটুকু মনে করেন? অবশ্যই, আমি তো বললাম পুরো সিনেরিটাই বললাম যে আপনার উইকেট, ওয়েদার, ওইখানকার সব কিছু মিলিয়ে গ্রাস, আপনার দেখেন ব্যাটিং উইকেটেও একটু বল বাউন্স করে। তো ওইখানকার উইকেটে ব্যাটিং উইকেটেও যখন বল বাউন্স করে তাহলে আমাদের কি খেলতে হবে, সেই অভ্যাসটা থাকতে হবে। সো আমাদের এই অভ্যাসটা কিন্তু একটু কম আছে। সো এখানে আমাদেরকে ইমপ্রুভ করতে হলে আমাদের সেই উইকেটটা তৈরি করতে হবে একটু বাউন্সি, যাতে ব্যাটিং করতে হবে, বোলিং করতে হবে। সেগুলোর জন্য কিন্তু মানুষ ক্রিকেট বোর্ড কাজ করছে। অবশ্যই সামনে এই উইকেটগুলি তৈরি হবে বাংলাদেশে। বাট তারপর আমি বলবো যে ওইখানে জিততে হলে ওদের সাথে ঘন ঘন নিউজিল্যান্ডে খেলতে হবে, বা আমাদের যে এ টিম আছে, হাই পারফরমেন্স টিম আছে, তাদেরকে ওইখানে বেশি বেশি খেলানো দরকার। তাহলে তারা ন্যাশনাল টিমে এসে যখন খেলতে যাবে নিউজিল্যান্ড, তাদের জন্য ইজিয়ার হবে। কিন্তু এবছর কিন্তু নিউজিল্যান্ডে যাওয়ার আগে তামিম ইকবাল বারবার খুব কনফিডেন্টলি বলছিল যে এবার আমরা জিতবো, একটা আত্মবিশ্বাস রেখে কথা বলছিলেন। তারপরও কেন আসলে জিততে পারলো? কনফিডেন্স সবসময় রাখা ভালো। একটা তো ক্যাপ্টেনের তো দায়িত্ব, নেগেটিভ কথা কখনোই বলবে, সে তো চাবেই তার যারা খেলেন সবাই চায় ভালো খেলতে। তো একটা পজিটিভ দিক নিয়ে যাওয়ার গিয়েছেন তারা, আসলে হয়ে ওঠেনি। নিউজিল্যান্ডে আসলে আমি মনে করি যে তাদের সাথে জিততে হলে এখানে অনেক কষ্ট করতে হয়, অনেক গেম প্ল্যানিংয়ের মাধ্যমে। আমরা গেম প্ল্যান করছি কিন্তু এক্সিকিউট করতে পারছি না। আমরা দেখা যাচ্ছে যে আমার মাঠে খেলার মাঝখানে আমাদের হারিয়ে ফেলছি। তো এইগুলো যখন ঠিক হয়ে যাবে তখন অবশ্যই নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের সাথে জেতা সম্ভব। বাট আমাদেরকে ঘন ঘন খেলতে হবে, বা আমাদের যে টিম বা হাই পারফরমেন্স টিম তাদেরকে ঘন ঘন নিউজিল্যান্ড পাঠিয়ে খেলানো দরকার। আমরা এবার শুরু থেকেই শুনে আসছিলাম যে আগের বারের থেকে আমাদের পেসার অ্যাটাক খুব ভালো এবছর। তো মাঠে আসলে সেটার প্রতিফলন আমরা কতটুকু দেখতে পেলাম? আপনি যদি দেখেন, আপনি তাসকিন কিন্তু মোটামুটি ভালো, তার অনেকগুলি ক্যাচ ড্রপ হয়েছে। তারপরে শরীফুল ভালো বল করেছে। মুস্তাফিজ যেটা আশা করেছিলাম সেই আশা অনুযায়ী বল করতে পারেনি। সাইফুদ্দিনও ওরকম করতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে আগের চেয়ে পেস বোলিং অবশ্যই ভালো হয়েছে। বাট এই ট্যুরটা হয়তো বা তাদের সেই কন্ডিশন এবং ওয়েদার সব কিছু মিলে ওইভাবে কী বলবো যে নিজেকে তুলে ধরতে পারিনি। আসলে জিনিসটা দেখতে হবে, আমরা কিন্তু প্রায় 1 বছর খেলার বাইরে ছিলাম। তারপরে এসে ঘরোয়া ক্রিকেটে আমরা যে উইকেটে খেলেছি, যে ওয়েদারে খেলেছি, সম্পূর্ণ ডিফারেন্ট। কিন্তু ওইখানে যে আবার 14 দিন আমার কোয়ারেন্টাইনে ছিলাম, সব মিলিয়ে কিন্তু একটা মেন্টাল আমি বলবো যে প্রেশারের মধ্যে ছিল। সো আমার যে খেলাটা যখন প্রথম ম্যাচে ভালো হয়নি, তারপর থেকে কিন্তু মেন্টালি প্রেশার আর তৈরি হয়ে যায়। তো সেখানে আসলে মেন্টাল ফিটনেসটা অনেক বেশি দরকার। ফিরছি আলোচনায়। ভাই, তাসকিন, সাইফুদ্দিন, রুবেলদের ইকোনমিক রেটটা কিন্তু অনেকটা বেশি। তো সেক্ষেত্রে সীমিত ওভারের ক্রিকেটে তাদের সম্ভাবনাটা কি, এবং তাদেরকে টিকে থাকা আসলে কোনো সম্ভাবনা রয়েছে কিনা? না, অবশ্যই টিকে থাকা। ইকোনমি হয়তো বা একটু আমি যেটা বললাম, মুস্তাফিজের সেভাবে নিজেকে তুলে ধরতে পারেনি। তাসকিনের যদি ক্যাচগুলি ড্রপ, এটাই কেন হচ্ছে? একজন ভালো করলে অন্যরা পারছে না, আবার অন্যরা করতে পারলে আরেকজন পারছে না, এটা কেন আসলে? এটা আসলে আমি বললাম না, প্রথম ম্যাচটা যখন আমরা হেরে গেলাম, তারপরে ম্যাচে আমরা জিততে যে হেরে গিয়েছি। সো একটা মেন্টাল প্রেশার থেকে, আমরা ওই মেন্টাল প্রেশার থেকে আসলে আমাদেরকে স্ট্রং আরও হতে হবে, মেন্টালি স্ট্রং, ফিটনেস যেটা বলে। আমরা আসলে ফিজিক্যালি
টেকনিক্যালি ফিট আছি, মেন্টালি আমাদের মনে হয় যে আরও, আমার কাছে মনে হয় যে মেন্টালি আমাদেরকে আরও ফিটনেস বাড়াতে হবে, মেন্টাল স্ট্রেংথ আরও বাড়াতে হবে। মাঠে আমাদের যে সময় যে কাজটা করা দরকার সেই কাজটা আমরা সঠিকভাবে করতে পারছি না। আমরা আমাদের আইকিউটা ওইভাবে কাজ করছি না। মাঠে যে পরিস্থিতি কীভাবে খেলা দরকার বা কীভাবে বল করা দরকার আমরা করছি, কন্টিনিউ করতে পারছি না। মাঝখানে আমাদের দেখা যাচ্ছে একটা ওভার ভালো বল করছি, দুটো ওভার খারাপ বল করছি, আবার দুটো ওভার ভালো করছি, একটা ওভার খারাপ করে হচ্ছে। এই জায়গাটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আমরা যদি এই জায়গাগুলো ঠিক করতে পারি তাহলে অবশ্যই তাসকিন, মুস্তাফিজ এবং সাইফুদ্দিন, রুবেল যারা সবাই ভালো করবেন। তাদের এখন মেন্টাল এই ফিটনেসটা দরকার এবং তাদেরকে আরও চিন্তা করতে হবে বেশি বেশি। আমার মনে হয় যে তাদের কনসেন্ট্রেটের খুবই দরকার। সেটা মাঠে সঠিক সময় সঠিক কাজটা করা খুবই দরকার। আমার মনে হয় সেটা হবে সম্ভব। মাত্র আমি মনে করি যে তাসকিনের কেরিয়ার মাত্র শুরু হয়েছে, সামনে আরও ভালো বল করবে। আপনার হাসান মাহমুদ আছে, সে ইয়াং প্লেয়ার, সেও ভালো বল করবে, শরীফুলও ভালো বল করবে, বাট একটু সময় লাগবে। আমার কাছে মনে হয় যে অবশ্যই সেটা সম্ভব। তবে ভাইয়া যারা খেলছে এখন তারা কিন্তু সবাই 4-5 বছর ধরে খেলছে এবং সবাই আন্তর্জাতিক অঙ্গনেও খেলেছে, তারপরে আসলে এই মেন্টাল ফিটনেসটা না থাকার কারণে মুস্তাফিজ খেলে আছে অনেকদিন ধরে, আর জানি না কেন ক্লিক করলো না এবার। বাট আপনি যদি দেখেন তাসকিন কিন্তু ইনজুরি থেকে অনেকদিন পরে আসলো, হাসান মাহমুদ একদমই নতুন, শরীফুল একদম নতুন, সাইফুদ্দিন ইনজুরি থেকে আসলো। তো এসে আসলে পারফর্ম করাটা একটু টাফ। তারপরেও তারা চেষ্টা করেছে। কেউ তো খারাপ খেলতে চায় না, আমি আবারও বলছি, সবাই ভালো খেলতে চায়। তো আমার মনে হয় যে এটা ওভারকাম করে অবশ্যই বাংলাদেশ টিমে আসবে এবং বলা যারা আছে তারাও ওভারকাম করবে। এই যে অভিজ্ঞতাটা, এইটা তারা যাতে নেক্সট ফিউচারে এটা কাজে লাগায় সেটা তাদেরকে খেয়াল রাখতে হবে। ভাই আপনি নিজেও একজন পেসার ছিলেন, তো এখন যারা পেসার রয়েছে তারা সবাই কয়েকদিন পর পরে ইনজুরিতে পড়ছেন, এবং এই যে ইনজুরিতে পড়ছেন সেক্ষেত্রে আসলে তাদের আপনার জন্য পরামর্শটা কি থাকবে? ইনজুরিটা আসে এক নম্বর হচ্ছে এটা একটা ব্যাড লাক। অনেক সময় অনেক ভালো ফিলিং করতে যায়, দেখা যায় ইনজুরি হয়ে যায়। অনেকে আছে যে ফিটনেসের কারণে হয়তো বা কিছু সময় ইনজুরি আসে। পেস বোলারদের এমনিও ইনজুরি একটু বেশি হয়, বিকজ তাদের উপর বডির উপর অনেক প্রেশার পড়ে। সো আমার মনে হয় ফিটনেসটা খুবই ইম্পর্টেন্ট, এবং বোলিংয়ে যদি টেকশনে যদি একটু সমস্যা থাকে তখন দেখা যায় অনেক ধরনের ইনজুরি আসে। তো সব কিছু মিলে আসলে পেস বোলারদের আপনি যদি ক্যারিয়ারও দেখেন, তারা কিন্তু লম্বা সময় ক্যারিয়ার খুব কম হয় পেস বোলারদের। সো তাদেরকে ফিট থাকতে হবে সর্বপ্রথম, ফিজিক্যালি খুব ফিট থাকতে হবে এবং নিজের প্রতি প্রচুর খেয়াল রাখতে হবে, ডিসিপ্লিন ভাবে চলতে হবে, বিশেষ করে পেস বোলারদের। কারণ তাদের T20, টেস্ট, ওয়ানডে সব ধরনের ফর্মেটে ক্রিকেট খেলতে হয়। সো ফিজিক্যালির সাথে মেন্টালি এবং রেস্ট যদি না ঠিক মতন ডিসিপ্লিনভাবে যদি না থাকে, তাহলে আসলে ইনজুরিটা বারবার, যেটা বলছেন, বারবার ফিরে আসবে। পুরো সিরিজ জুড়েই কিন্তু ক্রিকেটারদের পারফরমেন্সে কোনো ধারাবাহিকতা ছিল না। ঘরের মাঠে টুর্নামেন্ট প্র্যাকটিস করে যাওয়ার পরও আসলে এই অবস্থাটা কেন হলো? আমি আবারও বলছি, আমাদের যদি মানে যে খেলাগুলি দেখেন, আমাদের যে ওয়েদার বা যে উইকেটে খেলেছি সেখান থেকে কিন্তু পুরো ডিফারেন্ট একটা জায়গায় গিয়েছে। ওয়েদার ডিফারেন্ট, কালচারাল ডিফারেন্ট, সব কিছুই ডিফারেন্ট, এবং অনেক দিন পরে যে খেলছি। তো আমি আবারও বলবো যে ওইগুলা কন্ডিশনে, আপনি নিউজিল্যান্ড কন্ডিশনে যে খেলতে হলে আপনাকে ঘন ঘন খেলতে হবে, এবং যারা ধরেন এই টিম, যেটা বললাম এই টিম বা হাই পারফরমেন্স যারা আছেন, তাদেরকে ওইখানে যদি সবসময় খেলাতে থাকে, তাহলে কিন্তু ওরা যখন ন্যাশনাল টিমে আসবে ওই জায়গাগুলি যেটা পারফরমেন্স কেন খারাপ হচ্ছে, এই কেন খারাপগুলি গ্যাপগুলি তখন পূরণ হয়ে আসবে। তো আমার মনে হয় সব কিছুই মানে খেলার উপর নির্ভর করছে। আপনি যদি দেখেন, আমরা কিন্তু নিউজিল্যান্ডে খুব কম সংখ্যক গিয়েছি এবং অনেক কম খেলেছি। 2 বছর পর বা 3 বছর পরে যে আমরা একটা সিরিজ খেলছি। তো এই গ্যাপটা কমালে অবশ্যই নিউজিল্যান্ডে ভালো খেলা হবে। আচ্ছা, এরপর তো শ্রীলঙ্কায় খেলতে যাবে, তো সেখানে আপনার প্রত্যাশাটা কি, এবং সেখানে কি ভালো করবে কিনা? কারণ সেখানকার আমার অভিজ্ঞতায় বলে নিউজিল্যান্ড থেকে যে যখন নিউজিল্যান্ডে তারা খেলবে অবশ্যই অনেক বেটার ক্রিকেট খেলবে, এবং সেখানে আপনি ওয়েদার বলেন, উইকেট বলেন, মোটামুটি বাংলাদেশের মতনই। সো তারা যে ভুলগুলি করেছে সেগুলো শুধরাবে, এবং তাদের জন্য এখানে ইজিয়ার হয়ে যাবে খেলা, বিকজ নিউজিল্যান্ডের বল অনেক বাউন্স নিত, অনেক সুইং করতো। সেই জায়গা থেকে এখানে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ওইভাবে বাউন্স নিবে বা সুইং করবে, ব্যাটিং ফেভারে থাকবে। তো সব মিলিয়ে তখন দেখা যাবে তারা কিন্তু আর বেটার কনফিডেন্স লেভেল থাকবে ভালো, এবং ভালো ক্রিকেট খেলতে পারবে। আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার সাথে তারা ভালো ক্রিকেট খেলবে। আচ্ছা হ্যাঁ, আপনি একটু আগেই বললেন যে নতুনদেরকে আসলে সুযোগ করে দেওয়া উচিত। তো শ্রীলঙ্কা যখন খেলতে যাবে, তো এই ধারাবাহিকতাটা বজায় রাখা উচিত কিনা, নতুনদেরকেই ম্যাচে রাখা বা টিমে রাখা উচিত কিনা? আপনার টেস্ট খেলতে যাচ্ছে, এখানে 2টা টেস্ট সিরিজ খেলবে। সো টেস্ট ম্যাচে আসলে অভিজ্ঞতাটা খুবই দরকার। তো আমার মনে হয় যে নতুনদের T20 বা ওয়ানডেতে বেশি চান্স দিলে ভালো হয়। বা টেস্টে আমাদের যারা যত বেশি অভিজ্ঞ প্লেয়ার থাকবে, আমাদের টিমের রেজাল্ট তত ভালো আসবে। সো আমার মনে হয় যে এখানে যত পারি আমরা সিনিয়র প্লেয়ারদের খেলালে ভালো হয়। অপেক্ষার প্রহর শেষ, আর বাকি মাত্র কয়েক ঘন্টা। এরপরেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। সন্ধ্যায় ভার্চুয়ালি আসরের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এখন সাজ রব পুরো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মাঠের একপাশে বসেছে বিশাল স্টেজ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন দেশ বরেণ্য শিল্পীরা।
এ সময় নানা অডিও ভিজুয়াল প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের আবহমান সংস্কৃতিকে তুলে ধরা হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে অনেক কাটছাট করতে হয়েছে বিওএকে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাঠ উন্মুক্ত করা হবে বিকেল ৩টায়। বিকেল ৫:৩০টায় শুরু হবে মূল অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই মূল ভেন্যুতে গেমসের মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা। পরে লেজার শো এবং আতশবাজির মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান। দেশব্যাপী ২৯ ভেন্যুতে বসবে এই ক্রীড়াযজ্ঞ, যেখানে ৩১ ডিসিপ্লিনে ১,২৭১টি পদকের জন্য লড়বেন ৫,৩০০ ক্রীড়াবিদ। এর আগে টুঙ্গিপাড়ায় সেনাপ্রধানের মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিকতা। গোপালগঞ্জ থেকে ঢাকায় ২০ জন অ্যাথলিট ১১ বার মশাল হাত বদল করে পৌঁছে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে। এ সময় মশাল দেখতে ছিল উৎসুক জনতার ভিড়। গোপালগঞ্জ থেকে ফিরে মেহেদি নাইমের রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্মস্থানে জ্বালানো হবে বাংলাদেশ গেমসের মশাল। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধাবনত চিত্তে তাকে স্মরণ করেন সেনাপ্রধান। তার নামের সঙ্গেই যে জড়িয়ে আছে এবারের বাংলাদেশ গেমস। প্রজ্বলিত মশালটি জাতীয় অবশেষে আসলো সেই মুহূর্ত। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মশালে আগুন জ্বালান। ৮ বছর বিরতি দিয়ে শুরু হলো বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিকতা। দুই অ্যাথলিট ইলিয়াস হোসেন ও জেসমিন পপির হাতে তা তুলে দেন। অন্যান্য বার যেরকম হতো তার থেকে হয়তো কিছুটা কম মনে হতে পারে, বাট আমাদের প্রস্তুতি এবং অন্যান্য যে সমস্ত আমরা ব্যবস্থা করেছি, আশা করি এই বাংলাদেশ গেমস আয়োজন করতে যাচ্ছি সেটা সফল হবে। জাতির জনকের নামে নবম বাংলাদেশকে উৎসর্গ করা হয়েছে এবং ওনার জন্মস্থান থেকে আমরা শুরু করতে পেরেছি মশাল নিয়ে, এর থেকে বড় অনুভূতি আর কি হবে। এরপর মশালের বহর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ২০ জন সাবেক ও বর্তমান অ্যাথলিটদের মাধ্যমে ১১ বার হাত বদল হয় মশাল। প্রমত্ত পদ্মায়ও অবিচল মশাল ওঠে পদ্মা সেতুতেও। মশাল বহরকে এক নজর দেখতে দুপাশের মানুষের আগ্রহ ছিল ব্যাপক। এটা একটা দারুণ অভিজ্ঞতা। ইতিপূর্বে আমার মশাল বহন করার কোনো অভিজ্ঞতাই ছিল না। এই ধরনের বিভিন্ন ক্রীড়াকাণ্ডে যদি আমাদের সম্পৃক্ত করা হয় তাহলে আমার মনে হয় যে ইয়ং জেনারেশনও উদ্বুদ্ধ হবে। গন্তব্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে পৌঁছায় বহর। সেখানে অপেক্ষমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে মশাল বুঝিয়ে দেওয়া হয়, যা নিয়ে যাওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানে। 2011 আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের পরে এত বড় আয়োজন বাংলাদেশে হয়নি, যেটি আমরা এবার করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন উদ্বোধনী অনুষ্ঠানটি খুব সুন্দর জাতি উপভোগ করবে। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ৩১টি ডিসিপ্লিনে অংশ নেবে প্রায় ৫,৫০০ অ্যাথলিট। বঙ্গবন্ধুর এই জন্মস্থানে মশাল প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আসর। দেশের করোনা পরিস্থিতিতে এই গেমস আবারও জাগ্রত করবে দেশের সকল অ্যাথলিটদের, এমনটাই প্রত্যাশা দেশের ক্রীড়াপ্রেমীদের। মেহেদি নাইম, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের প্রথম ব্যক্তিগত স্বর্ণ জিতেছেন ফেন্সিংয়ে ইমতিয়াজ। ইপি একক ইভেন্টে স্বর্ণ জয় করেন নৌবাহিনীর এই ফেন্সার। এছাড়া ব্যক্তিগত ফয়েল ইভেন্টে স্বর্ণ জিতেছেন আনসারের নেফাউর রহমান। মঙ্গলবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় ফেন্সিং ডিসিপ্লিনের খেলা। প্রথম দিন কোনো স্বর্ণের নিষ্পত্তি না হলেও দ্বিতীয় দিনে হয়েছে ৩টি স্বর্ণের নিষ্পত্তি। নবম বাংলাদেশ গেমসের প্রথম ব্যক্তিগত স্বর্ণ জয় করেন নৌবাহিনীর ইমতিয়াজ। এই ইভেন্টে রূপা জিতেছেন আনসারের সাগর খান। এরপর ফয়েল ব্যক্তিগত ইভেন্টেও হয়েছে পদকের নিষ্পত্তি। এবার আনসার পেয়েছে সাফল্য। আনসার ভিডিপির ফেন্সার নেফাউর রহমান স্বর্ণ জয় করেন। দিনের শেষ পদক জিতেছেন ইফতেখার আলম। ব্যক্তিগত সেবার ইভেন্টে স্বর্ণ জিতেছেন আনসারের এই ফেন্সার। ৩০ মার্চ শুরু হয়েছে ফেন্সিংয়ের খেলা, চলবে ৫ এপ্রিল পর্যন্ত। বাছাই পর্বে বড় ধাক্কা খেল জার্মানি। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হারল ২-১ গোলে। এ হারে গ্রুপের ৩ নম্বরে নেমে গেল জোয়াকিম লো বাহিনী। অন্যদিকে জয়ের ধারা ধরে রেখেছে ইংল্যান্ড। বাছাই পর্বের তৃতীয় ম্যাচে পোল্যান্ডকে 2-1 গোলে হারল সাউথগেট শিশুরা। রোমানিয়া আর আইসল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাছাই পর্বের শুরুটা দুর্দান্তভাবে করেছিল জার্মানি। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে তাই আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল জোয়াকিম লো বাহিনী। তাদের সেই অতিরিক্ত আত্মবিশ্বাসটাই কাল হলো শেষ পর্যন্ত।
প্রতিপক্ষ যেমনই হোক, স্কোয়াড নিয়ে কোনো পরীক্ষাতেই যাননি জার্মান বস। ন্যাব্রি, কিমিচ, গোরেৎজেকা, হাভার্ড সবাই ছিলেন শুরুর একাদশে। ফলাফল চরমভাবে ম্যাচে আধিপত্য বিস্তার করে ডায়মন্ড শেফটরা, কিন্তু আদৌতে তার কোনো প্রভাব পড়েনি মেসিডোনিয়ার ডি বক্সে, কারণ জার্মান ফরোয়ার্ডদের পিচ্ছিল পা। একের পর এক বল অন টার্গেটে রাখতে ব্যর্থ হন তারা। পাল্টা জবাব দেয় অতিথিরাও, কিন্তু বারবার জার্মানদের ত্রাতা হয়ে দাঁড়ান টের স্টেগেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে এসে আর পারেননি বার্সেলোনার গোলরক্ষক। বার্ধির বাড়ানো বলে হালকা টোকায় স্কোর করেন পান্ডেভ। এগিয়ে যায় মেসিডোনিয়ানরা। বাছাই পর্বের প্রথম গোল হজম করে জার্মানি। বিরতি থেকে ফিরে গোল শোধের নেশায় হামলে পড়ে জার্মানরা। বিধাতাও মুখ তুলে তাকায় তাদের দিকে। 63 মিনিটে স্পট কিক পায় স্বাগতিক দল। গুন্দোয়ানের গোলে সমতায় ফেরে তারা। 80 মিনিটে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটা পেয়েছিল জার্মানি, কিন্তু কিমিচ, গুন্দোয়ান আর ওয়ের্নারের বোকামিতে বেঁচে যায় নর্থ মেসিডোনিয়া। উল্টো 5 মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বসে জোয়াকিম লোর দল। কর্নার থেকে পাওয়া বলে দুরন্ত শটে জার্মানদের লজ্জায় ডোবান এলমাস। দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে নর্থ মেসিডোনিয়া। এদিকে জার্মানদের কষ্টের দিনে আনন্দে ভেসে যাচ্ছে ইংল্যান্ড। বাছাই পর্বে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে থ্রি লায়নরা। ওয়েম্বলি স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। এরপর পুরো প্রথমার্ধ আর গোলের দেখা পায়নি কোনো দল। ফিরে এসে অবশ্য ইংলিশদের বিপক্ষে সমতা আনে পোল্যান্ড। মোডেরার গোলে 58 মিনিটে সমতা ফেরায় তারা, কিন্তু শেষ রক্ষা হয়নি পোলিশদের। 85 মিনিটে হ্যারি মেগুয়েরের গোলে স্বস্তির জয় পায় ইংল্যান্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। প্রত্যাশিত জয় পেয়েছে দুই হেভিওয়েট স্পেন এবং ফ্রান্স। কসোভোর বিপক্ষে লা ফিওরা রোজারো জিতেছে 3-1 গোলে। এ জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো লুইস এনরিকে বাহিনী। রাতের আরেক ম্যাচে গ্রিজম্যানের গোলে জয়ের দেখা পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ রক্ষা হয়নি বসনিয়া হার্জেগোভিনার। গ্রিস আর জর্জিয়ার বিপক্ষে শুরুটা একেবারেই ভালো হয়নি স্প্যানিশদের। একটাতে কোনোরকম জয় আর আরেকটাতে ড্র বেশ চিন্তাতেই ফেলে দিয়েছিল লুইস এনরিকেকে। তবে সেভিয়ার মাঠে তৃতীয় ম্যাচে এসে নিজেদের ছন্দ খুঁজে পেল স্পেন। দুর্বল কসোভোর বিপক্ষে দলে বেশ কয়েকটা পরিবর্তন আনেন লুইস, কিন্তু একেবারে আনকোরা কাউকে নামিয়ে দেননি স্প্যানিশ। বরং বেঞ্চের শক্তিটা পরখ করে নিতে চেয়েছিলেন তিনি। আর সে পরীক্ষাতে বেশ ভালোভাবেই উতরে গেছেন সবাই। আস্থার প্রতিদান দিয়েছেন কোচকে। শুরু থেকেই মাঝমাঠ দখলে ছিল লা রোজাদের। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষকে নিয়ে ছেলে খেলা করতে থাকে তারা। আগের ম্যাচগুলোর ভুল শুধরে আক্রমণের চাপ ধরে রাখে কসোভোর উপর, কিন্তু সামির উইকানির বিরুদ্ধে বারবার বেঁচে যেতে থাকে অতিথিরা। পরে 34 মিনিটে গোলমুখের দরজা খুলতে সমর্থ হয় স্পেন। ড্যানিয়েল ওলমোর স্কোরে এগিয়ে যায় তারা। গোল খেয়ে কিছুটা হতভম্ব হয়ে পড়ে কসোভো। সুযোগটা শতভাগ কাজে লাগায় স্বাগতিক দল। 2 মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে এনরিকে বাহিনী। পেদ্রির অ্যাসিস্টে গোল করেন ফেরান টরেস। বিরতি থেকে ফিরে কিছুটা নেতিয়ে যায় স্পেন। এগিয়ে থাকার তৃপ্তিতে অগোছালো ফুটবল খেলতে থাকে তারা। ফলাফল 70 মিনিটে সিমনের ভুলে গোল খায় স্বাগতিকরা। কসোভোর হয়ে দুর্দান্ত এক গোল করেন বেসার হালিমি। তবে লিড বাড়াতে বেশি দেরি করেনি স্পেন। 5 মিনিট বাদেই দলের হয়ে তৃতীয় গোল করেন জেরার্ড মোরেনো। স্বস্তির জয় পায় স্পেন। রাতের আরেক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে ওঠে ফ্রান্স, কিন্তু বসনিয়ানদের বিপক্ষে কিছুতেই সুবিধা করে উঠতে পারেনি এমবাপ্পে, গ্রিজম্যান, পগবারা। উল্টো পাল্টা আক্রমণে বেশ কয়েকবার হুগো লরিসকে কাঁপিয়ে দিয়ে যায় জেকো ব্রুনিচরা। ফরওয়ার্ডদের নিষ্প্রভতায় নিষ্ফলা প্রথমার্ধ কাটে দু দলের। ফিরে এসে আক্রমণের কৌশল পাল্টায় ফ্রান্স। গতিশীল ফুটবলে বসনিয়াকে নাস্তানাবুদ করে তোলে দেশম শিষ্যরা। শেষ পর্যন্ত 60 মিনিটে টানা আক্রমণের সুফল পায় ফরাসিরা। রেবিওটের ক্রস থেকে হেড করে দলকে আনন্দে ভাসান আঁতোয়া গ্রিজম্যান। শেষ দিকে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আসন্ন ইউরোতে 5 জন বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত চূড়ান্ত করল উয়েফা। এক বিবৃতিতে এ সংবাদটি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। 2020 সালে হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে 1 বছর পিছিয়ে চলতি বছর জুন জুলাইয়ে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান বিশ্বকাপ খ্যাত ইউরো চ্যাম্পিয়নশিপ। ইউরোপের 12টি দেশে ঘুরে ঘুরে আয়োজিত হবে টুর্নামেন্টটি। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বেশ কিছু সিদ্ধান্তে পরিবর্তন আনল উয়েফা। বিভিন্ন লিগের মতো এই আসরেও প্রতি ম্যাচে দলগুলোকে 5 জন করে বদলি ফুটবলার নামাতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
গত মৌসুমে করোনা বিরতির পর সূচি জটিলতার কারণে বদলি খেলোয়াড় 3 জনের জায়গায় 5 জন করার সিদ্ধান্ত নেয় ফিফা। এরপর বিশ্বকাপ বাছাই ম্যাচ ছাড়াও প্রায় সব দেশের লিগেই এই নিয়ম বলবৎ করা হয়। এবার একই পথে হাঁটল ইউরোর আয়োজক কমিটিও। পাশাপাশি স্টেডিয়ামে 30% দর্শক ফেরানোর সিদ্ধান্ত থেকেও সরে এসেছে উয়েফা। করোনার প্রাদুর্ভাব আবার বেড়ে যাওয়ায় প্রতিটি ভেন্যুর দেশকে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে তারা। স্থানীয় প্রশাসন চাইলে দর্শক শূন্য মাঠেও খেলা চালাতে পারবে বলে জানিয়েছে উয়েফা। লিথুনিয়াকে হারিয়ে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইতালি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা জিতল 2-0 গোলে। ম্যাচের শুরু থেকেই একচেটিয়া বল দখলে রেখে আক্রমণ করে যায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ফরওয়ার্ডদের ভুলে এগিয়ে যাওয়া হয়নি ইতালিয়ানদের। একের পর এক আক্রমণ সব ভেস্তে গেছে লিথুনিয়ান গোলকিপারের মুর্শিয়ানায়। প্রথমার্ধে কোনো গোলের দেখাই পায়নি আজুরিরা। বিরতি থেকে ফিরে এসে কৌশল বদলায় মানচিনি বাহিনী। ফলো আসে দ্রুত। 47 মিনিটে ইতালিকে এগিয়ে দেন স্টেফানো সানসে। ম্যানুয়েল লোকাটিলাকের অ্যাসিস্টে দলকে এগিয়ে নেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার। এই এক গোলেই বদলে যায় খেলা। গোল শোধের আপ্রাণ চেষ্টা চালায় স্বাগতিকরা, কিন্তু মানচিনির গোলরক্ষককে বোকা বানাতে পারেননি কেউই। উল্টো ম্যাচের একদম অন্তিম মুহূর্তে আরও এক গোল করে ইতালি। স্পট কিক থেকে স্কোর শিটে নাম লেখান চিরো ইমোবিল। 2-0 জয় পায় ইতালি। এ জয়ে সি গ্রুপের শীর্ষে রইল আজুরিরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে হয়ে গেল জমকালো লাঠি খেলা। লাঠিয়ালদের একে অপরকে ঘায়েল করার নান্দনিক কসরত দেখতে এ সময় ঢল নামে নানা বয়সী নারী পুরুষের। অপসংস্কৃতি দূরে রেখে নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি তুলে ধরতে এ খেলার আয়োজন বলছে আয়োজকরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। ঢাকঢোল আর বাদ্যর তালে নান্দনিক কসরতে চলে লাঠিয়ালদের মহড়া। প্রাচীনে খেলার মূল অনুষঙ্গ লাঠি। শরীরের অঙ্গভঙ্গির সাথে এক হাতে লাঠি ঘুরিয়ে খেলোয়াড়রা তুলে ধরেন ঐতিহ্যের জৌলুস। আর তা দেখতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। চলে লাঠির নানা কৌশলে একে অপরকে ঘায়েল করা তুমুল প্রতিযোগিতা। ফেসবুক আর ইউটিউবে মত্ত থাকা এমন অস্থির সময়ে গ্রামীণে খেলা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। গ্রামীণ খেলাগুলো আমাদের খুবই আকর্ষিত করে এবং অন্য জাগরণ তৈরি করে। এই ধরনের খেলা যেটা পুরানা খেলা আছে সেটা আবার জাগালে আমরা খুব উৎসাহ বোধ করব। এই খেলা থেকে আমাদের ছেলেরা আরো জাগরণ হবে, আরো খেলতে শিখবে, আরো অনেক কিছু আকর্ষিত হবে। আমাদের যে পুরাতন ঐতিহ্যের খেলাগুলো ছিল সেগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। সেগুলো এখনকার ছেলেপেলেরা কিছুতেই দেখতে পায় না। আমাদের বাংলার ঐতিহ্যবাহী যত খেলাধুলা আছে, যেগুলো কৃষ্টি কালচারগুলো ছিল, সেগুলো যদি সরকারিভাবে অন্যান্য অনুপ্রেরণার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোও যদি সরকার একটু নজর দিত। দর্শকদের আগ্রহ আর ভালোবাসা এখনো টিকিয়ে রেখেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা। 100 বছরের পুরনো এ খেলা ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান খেলোয়াড়রা। এই খেলাটা যদি ধরে রাখা যায় তাহলে আমাদের খেলার মনোযোগী আরো ভালো হবে। আমরা কিছু সহযোগিতা পাইলে আরো উন্নত করব। এই ঐতিহ্য একটা লাঠি খেলা, এটা মনে করেন যে আমার বাপদাদার আমল থেকে চলে আসতেছে, আমরাও স্মৃতি ধরে রাখছি। গ্রামীণ খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে সুস্থ ধারার বিনোদন দিতে এই আয়োজন বলছেন আয়োজকরা। বাংলার সংস্কৃতিটা, বাংলার জনগণ যেন ঐতিহ্য যেন কোনোদিন নিভে না যায়, এটাও তার একটা ধারাবাহিকতা। এটা আমার একটা প্রয়াস। জেলার বিভিন্ন অঞ্চল থেকে 22 জন লাঠিয়াল এই প্রতিযোগিতায় অংশ নেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জামালপুরে মুজিব শতবর্ষ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে জয় পেয়েছে মাদারগঞ্জ পৌরসভা। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জামালপুর সদর উপজেলার মুখোমুখি হয় মাদারগঞ্জ পৌরসভা। ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে মাদারগঞ্জ পৌরসভা, যদিও এক পর্যায়ে বলের দখল নেয় জামালপুর সদর। তবে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে, যেখানে জামালপুর সদর দলকে 4-2 ব্যবধানে হারিয়েছে মাদারগঞ্জ পৌরসভা। আগামীকাল একই ভেন্যুতে মেলান্দহের মুখোমুখি হবে সরিষাবাড়ি। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। অকল্যান্ডে বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় টি-20তে বৃষ্টির ভাগড়া। ইনজুরির কারণে মাহমুদুল্লাহর জায়গায় নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভার্চুয়াল উদ্বোধন।
শুরু হয়েছে পদকের লড়াই। Position as it comes sailing across, and Bardi sends it across, and Pandev puts it home, and sensationally. এবং বিশ্বকাপ বাছাই পর্বে বড় অঘটনের শিকার জার্মানি। মেসিডোনিয়ার কাছে হারল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রত্যাশিত জয় ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সের। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।